প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। 1 সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে। দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল হঠাৎ করেই 1971 সালে। তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সে সময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল, সৃষ্টি করেছিল প্রেরণা। জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মায়ের নাম ছিল জাহানারা খাতুন রানী। 5 ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার বাবা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয়। ভারত ভাগ হওয়ার পর তার বাবা পশ্চিম পাকিস্তানের করাচি শহরে বদলি হয়ে গেলে জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। সেখানে একাডেমি স্কুলে পড়াশোনা করেন এবং 1952 সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন। তারপর 1953 সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। একই বছর তিনি কাকল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং 1955 সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন। করাচিতে 2 বছর চাকরি করার পর 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে পূর্ব পাকিস্তানে আসেন। এছাড়াও তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ওই সময়ই 1960 সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক বছর পর 1965 সালে খালেদা জিয়া দিনাজপুর থেকে করাচি স্বামীর কাছে চলে যান। 1965 সালে পাক ভারত যুদ্ধে পাঞ্জাবের খেমকারান সেক্টরে একটি কোম্পানির নেতৃত্ব দিয়ে সাহসিকতা ও পাকিস্তান প্রেমের পুরস্কার হিসেবে জিয়ার কোম্পানি সর্বাধিক বীরত্বের মেডেল পায়। নিজে হিলালি জুরাত খেতাব পান, যা আমাদের জীবিত মুক্তিযোদ্ধার সর্বোচ্চ উপাধি বীর উত্তমের সমতুল্য। এরপর জিয়া 1966 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন। একই সময়ে তিনি কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ নেন। 1969 সালে জার্মানিতে উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন। একই বছর তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটার স্টাফ কলেজে কমান্ড কোর্সে যোগ দেন। 1969 সালে তিনি মেজর পদে পদোন্নতি পেয়ে পূর্ব পাকিস্তানের জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2nd ইন কমান্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে 1970 সালে তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সহ অধিনায়ক হিসেবে সেখানে বদলি হন। তার ওই রেজিমেন্টের একজন সহকর্মী কর্নেল অলি আহমেদ বিবিসি বাংলাকে বলেন, তখনই জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীতে বিদ্রোহ করার পরিকল্পনা নিয়েছিলেন। তিনি বলেন, প্রায় সময় দেখতাম তিনি দেশের ব্যাপারে খুব চিন্তিত থাকতেন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, নির্বাচনের পরে পাকিস্তান থেকে নতুন সেনাদল আসছে, অস্ত্র আসছে। মনে হয় পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না বা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। এতে আমাদের কি করণীয়? অলি আহমেদ বলেন, এর এক পর্যায়ে আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম। আমি জিয়াউর রহমানের কাছে দৌড়ে গেলাম, উনাকে বললাম আপনি তাড়াতাড়ি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ফিরে আসেন, এসে আজকে রাত্রে বিদ্রোহ করতে হবে। এটা আরো পাকাপোক্ত হয় যখন বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমরা মনে করলাম এখন যদি আমরা বিদ্রোহ করি তাহলে সমগ্র দেশবাসীকে আমরা সাথে পাবো। 1971 সালের 25শে মার্চ রাতে
নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর আক্রমণের ঘটনার পর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বিদ্রোহ করেন জিয়াউর রহমানের নেতৃত্বে, বলেছেন কর্নেল অলি আহমেদ। ২৫শে মার্চ রাতে যখন আমরা শুনলাম পাকিস্তান সেনাবাহিনী বর্বর ও নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে সমগ্র ঢাকাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, চট্টগ্রাম থেকে একমাত্র তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বিদ্রোহ করি। পরবর্তী পর্যায়ে ২৭ তারিখ আমরা সিদ্ধান্ত নিলাম জিয়া সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, বলেন অলি আহমেদ। তখন আমি আর জিয়াউর রহমান একসাথে মিলেই দুজনে রেডিও স্টেশনে যাই, কালুঘাট রেডিও স্টেশনে। তখন জিয়াউর রহমান সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণাটা এভাবেই ছিল, আই মেজর জিয়া আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, I, Major Zia Rahman, Do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিলের তথ্য মতে কয়েকজন ব্যক্তি ২৬ এবং ২৭ তারিখে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। তৎকালীন মেজর জিয়াউর রহমানও তার ঘোষণাটি আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নামে পাঠ করেন। মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গেলেন এবং স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন। তার কয়েক ঘন্টা পর একই রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রদান করলেন, এবার দিলেন বঙ্গবন্ধুর নামে। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের একটা মানুষের ঘোষণার অধিকার ছিল, আর তিনি হলেন শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে যে বিতর্ক আসতে পারে সেটাই তো কেউ কখনো চিন্তা করেনি। জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম যে ঘোষণাটি দেন, এক রহস্যজনক কারণে তার সমস্ত কপি নষ্ট করে ফেলা হয়। কিন্তু সেই সময়ে চট্টগ্রামেরই এক সাংবাদিকের স্মৃতি থেকে প্রায় হুবহু যে ঘোষণাটি পাওয়া যায় সেটি হল, আই মেজর জিয়া, হেড অব দি প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট অব বাংলাদেশ, ডু hereby declare war of independence against Pakistani occupation army। আর মেজর জিয়াউর রহমান কর্তৃক প্রদত্ত দ্বিতীয় ঘোষণাটি ছিল, যা কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই প্রচারিত হয়, তা হল, I, Major Zia Rahman, do hereby declare independence of Bangladesh on behalf of our great national leader, Bangabandhu Sheikh Mujibur Rahman। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক ১৯৮২ সালে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ৩য় খণ্ডে বলা হয়েছে, ২৬শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে আটকের আগেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে একটি তার বার্তা পাঠান। ২৫শে মার্চ মধ্যরাতের পর অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে এই ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে। পরে চট্টগ্রামের স্থানীয় একটি বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭শে মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে প্রথমে তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি সেনা, ছাত্র, যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে প্রথম, তৃতীয় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই ৩টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের এপ্রিল হতে জুন পর্যন্ত ১ নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপৎ ১১ নম্বর সেক্টরের ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলে লাল সবুজের পতাকায় শোভিত স্বাধীন দেশে তিনি পুনরায় সেনাবাহিনীতে ফিরে যান এবং ১৯৭২ সালের জুন মাসে সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৭৩ সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে এবং বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন।
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করে। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয় তার ফলশ্রুতিতে ৩রা নভেম্বর সেনাবাহিনীর আরেকটি অংশ পাল্টা অভ্যুত্থান করে। মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সেই পাল্টা অভ্যুত্থান হয়। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সবকিছুর কলকাঠি নাড়ছিল হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তারা। তখন সেনাবাহিনীতে চেইন অব কমান্ড কার্যত ভেঙে পড়েছিল। এর পাল্টা পদক্ষেপ হিসেবে আসে ৩রা নভেম্বরের অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বন্দী করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। খালেদ মোশাররফের এই অভ্যুত্থান স্থায়ী হয়েছিল মাত্র 4 দিন। 7ই নভেম্বর পাল্টা আরেকটি অভ্যুত্থানে নিহত হন খালেদ মোশাররফ এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। সেই অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেন সৈনিকরা। এরপর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়ার ক্ষমতা গ্রহণ ৩রা নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করেন মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে অফিসাররা। ১৯৭৫ সালের ৫ই নভেম্বর ক্ষমতাচ্যুত হন খন্দকার মোশতাক আহমেদ। এরপর ৬ই নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। কিন্তু 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের পরে বন্দি দশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন সেনাপ্রধান জিয়াউর রহমান। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। আবু সাদাত মোহাম্মদ সায়েম একাধারে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। এ সময় জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক। কিন্তু 1 বছর পরেই ১৯৭৬ সালের ১৯শে নভেম্বর রাষ্ট্রপতি সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন। এর 5 মাস পরেই ১৯৭৭ সালের এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। রাষ্ট্রপতি হবার 1.5 বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন। ১৯৭৫ সালের 7ই নভেম্বরের পাল্টা অভ্যুত্থান তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসে। এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির খোলস বদলে দেয়। জিয়াউর রহমানের গঠিত রাজনৈতিক দল নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতি। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মধ্য ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাঁক বদল ঘটেছে। এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক, আবার অনেকের দৃষ্টিতেই নেতিবাচক। বহুদলীয় রাজনীতির প্রবর্তন। জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে। বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের ফলে তৎকালীন বাংলাদেশে একটি মৌলিক পরিবর্তন আসে। এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হবার পরে ১৯৭২ সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার নীতির কারণে ধর্মভিত্তিক দলগুলো সুযোগ পায়। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন। জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে যুক্তি তুলে ধরে অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বাংলাপিডিয়ায় লিখেছেন, বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মান ও ধরন বিভিন্ন। তাই জিয়া মনে করেন যে শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আমেরিকা এবং চীনের সাথে সুসম্পর্ক তৈরি হয়।
জিয়াউর রহমান ভারত বিরোধী ভূমিকায় যাননি, তবে তিনি চীন, আমেরিকা এবং সৌদি আরবের সাথে সম্পর্ক গড়ে তোলেন। এই তিনটি দেশের সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ লিখেছেন, জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়া দেশগুলোর জোট সার্ক গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এছাড়া জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষ। জিয়াউর রহমানের শাসনামল নিয়ে যে অভিযোগটি সবচেয়ে বেশি সেটি হচ্ছে, যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক বিরোধিতা করেছিল কিংবা পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল তাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আজিজুর রহমান। জিয়াউর রহমানের শাসনামলে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন। আমি শাহ মোহাম্মদ আজিজুর রহমান সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রীর পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সামরিক সরকার জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন সেটির অন্যতম সদস্য ছিলেন শাহ আজিজ। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দালাল আইনে গ্রেপ্তার করা হয় শাহ আজিজুর রহমানকে। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করলে 1973 সালে মুক্তি লাভ করেন শাহ আজিজুর রহমান। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন জিয়াউর রহমান সবাইকে অন্তর্ভুক্ত করে রাজনীতি ও সরকার পরিচালনা করতে চেয়েছিলেন। 19 দফা কর্মসূচি। জিয়াউর রহমানের শাসনামলের একটি উল্লেখযোগ্য দিক ছিল 19 দফা কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন দিক অন্তর্ভুক্ত ছিল। জিয়াউর রহমানের সমর্থকদের মতে এই কর্মসূচি ছিল উন্নয়নমুখী রাজনীতির অংশ। 19 দফা কর্মসূচির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, ব্যক্তিখাতে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ। এই কর্মসূচির মধ্যে একটি আলোচিত বিষয় ছিল খাল খনন কর্মসূচি এবং গ্রাম সরকার ব্যবস্থা চালু করা। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই 1979 সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি 298টি আসনের মধ্যে 207টিতে জয়লাভ করে। তখন মালেক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ 39টি ও মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ 2টি আসনে জয়লাভ করে। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা হয়। তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন এবং পুলিশ বাহিনীর সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে তিনি তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। জিয়াউর রহমান 1976 সালের 8 মার্চ মহিলা পুলিশ গঠন করেন। তিনি 1976 সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। 1977 সালের 20 ফেব্রুয়ারি 21 পদক প্রবর্তন করেন। জিয়াউর রহমান অসম্ভব জনপ্রিয় ছিলেন। অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউজে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ সমবেত হয়।